আর আমাদের এই অধিকার এনে দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে দিনে তার প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট, যেদিন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, একই সাথে হত্যা করা হয়েছিল আমার মাকে, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যে সবসময় আমার বাবার পাশে ছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রাম সব কিছুতেই তিনি অবদান রেখে গেছেন। আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় সে ইউনিভার্সিটি ব্লু হিসেবে খেতাব পেয়েছিল। জামালের নবপরিণীত স্ত্রী পারভিন জামাল রুজি, সেও স্পোর্টসে ছিল। তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করে। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, তারপর রেহাই পায়নি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। এখানেই তারা থেমে যায়নি। আমার মেজো ফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা, ছাত্র সংগঠক এবং মুক্তিযোদ্ধার সেই 62 সাল থেকে সকল প্রস্তুতি যে অগ্রগামী ছিল, তাকে নির্মমভাবে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, সে আমার সেজ ফুপুর মেয়ে ছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। অন্তঃসত্ত্বা একটি নারীকেও তারা ছাড়েনি খুনিরা। আমার সেজ ফুপুর বাড়িতে আক্রমণ করে একই সময়। আব্দুর রাব সানিবাদ, তিনি মুক্তিযোদ্ধা সংগঠক এবং কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফকে, তার 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্তকে হত্যা করে। গুলির আঘাতে পঙ্গু ছিল আমার ফুপু এবং 2 ফুফাতো বোন, আমার এক ফুফাতো ভাই। সেখানে একজন সাংবাদিক আব্দুর রাব সানিবাদের ভ্রাতের পুত্র শহীদ সানিবাদ, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে হত্যা করে। তার ভাগ্নে রিন্টু, তাকেও হত্যা করে। সাংস্কৃতিক কর্মী ছিল। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মা মাগফিরাত কামনা করি। ওই 75 সালে 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে 4 জাতীয় নেতাকে, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে সেই প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। যে সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মনসুর আলী কামরুজ্জামান, তারা মন্ত্রিপরিষদের সদস্য ছিল। জাতির পিতার অবর্তমানে তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন। সেই 4 জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করেছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে শত্রু মোকাবেলা করেছে। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি শাসকরা আলবদর বাহিনী, রাজাকার বাহিনী গড়ে তোলে এবং আমাদের কিছু দেশীয় দালাল তারা বিভিন্ন জায়গায় আমাদের নারীদের ধরে নিয়ে ওই পাকিস্তানি সেনাদের ক্যাম্পে দিয়ে দিত। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার চলত। এই অত্যাচারের ফলে অনেকে পরনের কাপড় দিয়ে তারা আত্মহত্যা করেছিল বলে তাদের শাড়িটাও পরতে দিত না। এভাবে দিনের পর দিন তাদের উপর অকথ্য নির্যাতন হয়। সেই নির্যাতিত মা বোনদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। নির্যাতিত নারীদের স্বাধীনতার পর উদ্ধার করা হয়।
তাদের যে শারীরিক মানসিক অবস্থা ছিল সেটা আমরা নিজেরা দেখেছি। এই নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারী পুনর্বাসন বোর্ড করে দেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার নার্স নিয়ে আসে তাদের চিকিৎসা করতে, কারণ অনেকেই তখন অন্তঃসত্ত্বা, অনেকে খুব খারাপ অবস্থায় ছিল শারীরিক মানসিকভাবে। তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেন। আমার মা নিজে দাঁড়িয়ে থেকে এই মেয়েদের অনেকেই বিয়ে দেন, যেটা গণবিয়ে আর কি যেটা বলা যায়, একসাথে অনেককে একসঙ্গে করে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করে তাদের চাকরির ব্যবস্থা থেকে সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিতা নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেন এবং আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দিয়েছি। কাজে তাদের অবদানও ভোলার নয়। জাতিপিতা সবসময় চাইতেন যে বাংলাদেশের নারীরা শিক্ষায় দীক্ষায় তাদের আপন স্থান করে নেবে। স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধানে আমাদের দেশের অনগ্রসর মানুষ সহ নারী পুরুষের সমান অধিকার তিনি স্বীকৃতি দিয়ে গেছেন। এই সংবিধানের 28 অনুচ্ছেদের 1, 2, 3, 4 এই অনুচ্ছেদগুলিতে তিনি নারী অধিকার নিশ্চিত করেছেন। নারীদের চাকরি ক্ষেত্রে 10% কোটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, চাকরি ক্ষেত্রে যাতে মহিলারা সমানভাবে সুযোগ পেতে পারে। সংসদে সংরক্ষিত নারী আসন দিয়েছিলেন যাতে করে নারী নেতৃত্ব গড়ে উঠতে পারে। সেই পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, কোড, নারীদেরও পুরুষদের মতো সমান অধিকার এবং তার রাজনীতির ক্ষেত্রেও। আওয়ামী লীগ যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তেমনি নরনারীর সমান অধিকারেও বিশ্বাস করে, আনকোট। এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি, যে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। নারীদের যাতে শিক্ষাক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না হয় তিনি নারী শিক্ষাকে অবৈতনিক ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, অবৈতনিক। নারীদের শিক্ষা তখন 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন। এখন 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক আছে। পাকিস্তান আমলে একটি আইন ছিল, জুডিশিয়াল সার্ভিসে কখনো নারীরা অংশগ্রহণ করতে পারবে না, পড়াশোনাও করতে পারবে না, চাকরিতেও পাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সমস্ত আইন কিন্তু পরিবর্তন করে দেন এবং এই আইনও পরিবর্তন করেন এবং নারীদেরও জুডিশিয়াল সার্ভিসে কাজ করার সুযোগ দেন। আমার খুব সৌভাগ্য যে আমি যখন সরকারে আসি 96 সালে, আমি দেখলাম উচ্চ আদালতে কোনো নারী বিচারপতি নেই। প্রথম বিচারপতি যাকে করেছিলাম তিনি কিন্তু ওই আইন জাতির পিতা করার পর যে প্রথম জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন, তিনি তখন একটা জেলার ডিস্ট্রিক্ট জজ, তাকেই আমরা প্রথম উচ্চ আদালতে জজ করে নিয়ে আসি। আমার খুব ইচ্ছা ছিল যে একজন প্রধান বিচারপতিও করে দেব, তো সেটা হয়নি তখন। তারপরেও আমি যখন সরকার গঠন করে আমি দেখি আমাদের সচিব কোনো নারী নেই, পুলিশের জাতির পিতা বঙ্গবন্ধু সেই সময় পুলিশ অফিসার নিয়োগ করে দিয়ে গিয়েছেন কিছু, কিন্তু আর কোনো সুযোগ ছিল না। বিভিন্ন জায়গায় সেখানে নারীদের অবহেলা। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, উচ্চ পদেও তো নারীরা আসতে পারে, স্বাভাবিক, একটু বাধা তো হয়, আবার তাদের ফিট লিস্ট করে। তখন আমি বললাম যে আমি মেয়েদের আলাদা লিস্ট চাই,
মেয়েদের জন্য চাকরিতে যারা আছে তাদের একটা আলাদা লিস্ট করতে হবে, সেখান থেকে আমি তাদের জ্যেষ্ঠতা কি সেটা দেখব। 96 সালে প্রথম দিকে পাইনি, তখন আমাদের একটা আছে, ব্যবস্থা আছে, সেটা হলো রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দেওয়া যায়, প্রয়োজনে বিশেষ ব্যক্তি আমরা নিয়োগ দিতে পারি। আমি সেই সময় রাষ্ট্রপতির কোটায় অনেকজন নারী অফিসারকে নিয়োগ দিলাম, যাতে তারা সমাজে বিভিন্ন জায়গায়, এমনকি কোনো জায়গায় আমার প্রধানমন্ত্রী দপ্তরে যিনি ছিলেন তাকেও সচিব পদে আমি পদোন্নতি দিলাম, আর অন্য কয়েকটা মন্ত্রণালয়কেও আমরা তাদেরকে নিয়ে আসলাম। এভাবেই কিন্তু আসলে দুয়ারটা খুলে দিলাম। এখন তো আমাদের আর দেখতে হবে যে সেখানে যথেষ্ট আমাদের নারী বিচারপতিরা আছেন, উচ্চ আদালতে আছেন। সবথেকে বাধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি এসপি নিয়োগ দিতে যাব, তখন খুব বাজে, মেয়েরা আবার এসপি হবে কীভাবে? আমরা কেন মেয়েরা পারবে না কেন? মুন্সিগঞ্জে প্রথম এসপি যখন নিয়োগ দিলাম, তখন সবথেকে বড় মুন্সিগঞ্জে আপনার যা চারিদিকে নদী, অনবরত সেখানে ডাকাতি হয়। তা আমি যাকে এসপি করলাম তিনি নিজে প্রথম যেই এক ডাকাত ধরে ফেললো, এক হাতে রিভলভার আর এক হাতে থাবা দিয়ে ধরছে, এক নৌকা থেকে আর এক নৌকায়। ব্যাস, আমি খুব খুশি যে দেখো আর মেয়েরা পারে। মেয়েদেরকে সুযোগ দিলে পারবে না এটা তো হয় না, কাজে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা সামনে এগোলাম। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, মেয়েদের অর্থনৈতিক মুক্তিটাই হচ্ছে সবথেকে বড়। একটি মেয়ে যদি নিজে কামাই করে, সেই সময়কার যুগের কথাই বলতেন যে 10টা টাকাও যদি নিজে কামাই করে আঁচলে বেঁধে সংসারে ফিরে আসে, সেই সংসারে তার একটা অবস্থান থাকে, মতামত থাকে, অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা। তা আমাদের সেটাই প্রচেষ্টা, কিভাবে আমরা নারীকে সেই সুযোগটা এনে দেব। ইতিমধ্যে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি নারীদের জন্য, যেন আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বর্ডার গার্ড, কোথাও নারীদের অবস্থান ছিল না। আমরা সেখানে একে একে আমি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব জায়গায় আমাদের মেয়েরা, মেরিন একাডেমিতে মেয়েদের পড়ারই সুযোগ ছিল না, সেটাও আমরা করে দিয়েছি। মেরিটারি ইউনিভার্সিটিও করে দিয়েছি, সেখানেও মেয়েরা কাজ করে। আজকে দেশে বিদেশে জাহাজেও আমাদের মেয়েরা কাজ করে। আর আমাদের শান্তিরক্ষা মিশনে মেয়েরা তো সব থেকে ভালো কাজ করছে, এবং জাতিসংঘ এখন সব থেকে মেয়ে অফিসার চায়। পুলিশ এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব জায়গায় আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। একটা সুযোগ দিতে হয়, সুযোগ না দিলে হয় না। তা আজকে আমরা সেটা করে দিয়েছি। কারণ আমি দেখেছি আমার মাকে, আমার বাবা সেই 48 সালে ভাষা আন্দোলন থেকে যে সংগ্রাম শুরু করেন, অধিক সময় তো কারাগারেই কাটাতে হতো। যখন আমার বাবা কারাগারে থাকতেন, একদিকে সংসার, আমাদেরকে মানুষ করা, পাশাপাশি রাজনৈতিক দল করা এবং আন্দোলন সংগ্রামকে গড়ে তোলা, অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলি তিনি করে গেছেন। কিন্তু কোনোদিন তিনি কিন্তু যা করেছেন পর্দার আড়ালে, তিনি কখনো প্রেসেও যান নাই, ছবিও দেন নাই, কিছুই না। এমনকি গোয়েন্দা সংস্থাও ধরতে পারেনি। আমার মা বড় গেরিলা ছিলেন, গোয়েন্দা সংস্থাও কখনো ধরতে পারেনি। আমি যখন আমার বাবার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট, সে 48 সাল থেকে যে রিপোর্টগুলি দেওয়া হতো সেগুলি আমি প্রকাশ করেছি, আবার পুরোটা পড়ে দেখেছি। সেখানে কোথাও এই যে আমার মা যে ঠিক মানে নিজের সাজ পোশাক পরিবর্তন করে বোরকা টোরকা পরে গোপনে আমাদের আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, তাদের সাথে দেখা করা, তাদের দিক নির্দেশনা দেওয়া, আন্দোলন কিভাবে গড়ে তুলবে সেগুলি করার সমস্ত কাজগুলি যে করতেন, কখনো গোয়েন্দা লোকরা কখনো সেটা ধরতে পারেনি। ওই জন্য তাদের রিপোর্টে নেই। তবে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন দেয়, তখন কয়েকবার আমার মাকে ইন্টারোগেশন করে। তখন একটা ধারণা ছিল যে তখন তাকেও গ্রেপ্তার করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা সাহস পায়নি। কারণ তিনি তখন এই আন্দোলন সংগ্রাম করতে এত বেশি ছিলেন, তারা বোধহয় সেটা বুঝেছিল যে এটা করতে গেলে আরও খারাপ হবে। যাক, সে মামলাও তো তারা রাখতে পারেনি।
কাজে আজকে আমাদের মেয়েরা কিন্তু প্রতিটি জায়গায়, আমরা যেমন এভারেস্টেও আমাদের মেয়েরা সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে, ওখানে পতাকা কোনো কিছু নেওয়া কিন্তু নাই, কিন্তু আমাদের মেয়েরা দেখলাম সেখানে যে আমাদের বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে এসেছে। পাশাপাশি খেলাধুলায় আজকে ফুটবল বা ক্রিকেট, এমনকি স্পোর্টসে অনেক সাধারণ ঘরে মেয়েরা তারা স্বর্ণ জয় করে আনে, তারা তাদের দক্ষতা দেখায়। আর মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে, নেপালকে হারিয়েছে, সব দিক থেকেই তারা পারদর্শিতা দেখাচ্ছে। আমরা সেই সুযোগগুলি করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে। কাজে সেদিক থেকে আমি অভিনন্দন জানাই যে আমাদের মেয়েরা কত দূর সুবিধা করতে পারে। আমি সরকার গঠন করার পর প্রত্যেকটা এলাকায় আমরা ডিজিটাল সেন্টার করলাম। এই ডিজিটাল সেন্টারে 2 জন উদ্যোক্তা, একজন অবশ্যই নারী, একজন পুরুষ, একজন ছেলে একজন মেয়ে থাকতে হবে, সেই নিয়মটা করে দিয়েছিলাম। আজকে কিন্তু এই ক্ষেত্রে আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। তখন আমরা 5000-এর মতো ডিজিটাল সেন্টার, এখন আমাদের 8000 ডিজিটাল সেন্টার, সেখানে সব জায়গায় মেয়েরা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে মেয়েদের কাজ আমরা দেখি। মেয়েদের কাজের ব্যবস্থা করার জন্য, কারণ লেখাপড়া অনেক গার্জিয়ান শেখাতে চাইতো না, যে লেখাপড়া শিখে কী বেরোতো, বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে। আর্থিক, যেটা আমার বাবা শিখেছেন, আর্থিক মানে সচ্ছলতাটা এবং অর্থনৈতিক ক্ষমতাটা মেয়েদের সবথেকে গুরুত্বপূর্ণ। আমি প্রথমবারই যেটা নিয়ম করলাম, প্রাইমারি শিক্ষক 60% হবে মহিলা, 60% নারীকে চাকরি দিতে হবে। কাজে সেইভাবেই কিন্তু একে একে ধাপে ধাপে আমরা কাজ শুরু করেছি। আমরা আমাদের কমিউনিটি ক্লিনিক করেছি সারা বাংলাদেশে। প্রথমবার করেছিলাম, সেটা অবশ্য 2001-এ খালেদা জিয়া ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছিল, এখন আবার করেছি। সেখানে কিন্তু নারীরাই কিন্তু সেখানে কাজ করে, তাদেরকেই আমরা আমাদের হেলথ প্রোভাইডার হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা কাজে লাগাই, এবং এর ফলে নারীর কর্মসংস্থানও নিশ্চিত হয়েছে। নিজের ঘরে বসেই সেখানে কাজ করতে পারে, পয়সা কামাই করতে পারে, সেই ব্যবস্থা করেছি। আমরা স্থানীয় আইন যেটা করেছি, সে আইনেও কিন্তু মেয়েদের 30% কোটা আছে, এবং ভাইস প্রেসিডেন্ট 2 জন হলে 1 জন নারী হতে হবে, সেটা বাধ্যতামূলক। এবং উন্নয়নের যে কমিটিগুলি হবে, তার কয়েকটি কমিটি চিহ্নিত করা আছে যে মেয়েরা চেয়ারপারসন হবে। সেইভাবে মেয়েরা যে আরও কাজ করতে পারে, উন্নয়নের অংশীদার হতে পারে, উন্নয়ন করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। গ্রামের একটা তৃণমূল পর্যায়ে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন, সে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং তাদের জন্য আলাদা কর্মসংস্থার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের আমরা যে বৃত্তি দেই, এই বৃত্তির টাকাটা সরাসরি মায়ের নামে চলে যায়। আমরা যেহেতু মোবাইল ফোন সকলে হাতে হাতে দিয়েছি, মোবাইল ফোনের মাধ্যমেই এই টাকাটা মায়ের নামে চলে যাচ্ছে। মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু সাশ্রয় হয়। বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না, কোন সময় দেখা গেল যে কিছু জুয়া টুয়া খেলে ওটা উড়িয়েই দিল, বা 2টো বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয়ের মনোভাবটা আছে। না, আমি পুরুষদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি এই বেশি কিছু বলে আবার নিজের ভোট হারাতে চাই না, তাই না? কিন্তু এটা আমরা করি। ইতিমধ্যে বাল্যবিবাহ নিরোধ করা, ইভটিজিং অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি, যে কেউ এ ধরনের করলে সঙ্গে সঙ্গে তার বিচার করা হবে, সাজা দেওয়া হবে। সেই ব্যবস্থাটা করে নারীর নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের সবসময়টাই লক্ষ্য যে দেশের মানুষের কাজ করা। আমাদের যারা অন্তঃসত্ত্বা কর্মজীবী নারী, তাদেরকে আমরা বিশেষ ভাতা দিই। মাতৃদুগ্ধ দানকারী মা কর্মজীবী, তাদেরকে ভাতা দিয়ে থাকি। সেই ল্যাকটেটিং মাদার, তাদেরকে ভাতা দিই। আমাদের যারা বিধবা বা স্বামী নিগৃহীতা, তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আছে। বয়স্ক ভাতা তো আমরা দেই, তার বাইরেও এই বিধবা বা স্বামী নিগৃহীতা, তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কারণ তার নামে যখন একটা অ্যাকাউন্টে টাকা যায়,
তখন তাকে ওই শ্বশুর বাড়িও রাখবে বাপে অথবা বাপের বাড়িও রাখবে। আর যখন কিছুই ছিল না তাকে তো শহরে এসে তার বাড়ি বাড়ি কাজ করা, ছেলে মেয়েগুলি রাস্তায় পথশিশু হওয়া, আর অবশেষে তার স্থান হতো পতিতালয়ে। সেখান থেকে মেয়েদেরকে একটা সম্মানজনক অবস্থানে আনার জন্য এই ভাতার ব্যবস্থা আমরা 96 সালে সরকার এসে প্রথম যেটা শুরু করি। আমাদের মহিলা মন্ত্রণালয় থেকে তথ্য আপা গ্রামে গ্রামে যায়, সেখানে মহিলাদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা কী কী আছে বা অসুবিধা কী আছে সেই সম্পর্কে জানে, তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাদের জীবন জীবিকা আরও উন্নত করবার ব্যবস্থা করে। আমাদের গার্মেন্টসে প্রায় 80% তো মেয়েরা কাজ করে। আমরা যেহেতু আমি প্রথমবার সরকারে এসে মাতৃত্বকালীন ছুটি 4 মাস করেছিলাম, এবার বেতন সহ এবার তা 6 মাস করে দিয়েছি। গার্মেন্টসেও কিন্তু মেয়েদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং সেই সাথে ডে কেয়ার সেন্টার এবং মেয়েদের রাখার ব্যবস্থা, বাচ্চাদের রাখার ব্যবস্থা। তাছাড়া আমাদের এখন থেকে নতুন যত স্থাপনা হচ্ছে, সেই রেল স্টেশন থেকে শুরু করে বাস স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় দোকানপাট যেখানেই যাওয়া হচ্ছে, অফিস আদালত, সব জায়গায় আমি মেয়েদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা বাচ্চাদের জন্য, এবং সেই সাথে যারা বুকের দুধ খাওয়াবে সেই মাতৃদুগ্ধ দানের সুন্দর একটা আলাদা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু এখন সব জায়গায় আমরা রেখে দিচ্ছি। কারণ বাচ্চাদের আসলে মা যদি বুকের দুধ না খায় সেই বাচ্চা কখনো ওরকম সুস্থ হয় না, সেই জন্যই তার এই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জন্মাতে পারে এবং ভালো। এবং কমিউনিটি ক্লিনিকের সুবিধা হলো মেয়েরা নিজেরা হেঁটে যে তার প্রাথমিক চিকিৎসাটা নিতে পারে। এরপর তো উপজেলা হাসপাতাল আছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। মেয়ে উদ্যোক্তা যাতে, নারী উদ্যোক্তা যাতে গড়ে ওঠে, আমাদের এসএমই ফাউন্ডেশনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় দিয়ে অল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে, যাতে মহিলারা নিজেরা কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। সেই সাথে সাথে আমাদের অর্থনৈতিক অঞ্চল যেগুলি গড়ে তুলছি, 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানেও নারীদের জন্য আলাদা প্লটের ব্যবস্থা আছে। কেউ যদি উদ্যোক্তা হয়ে সেখানে কোনো বিনিয়োগ করতে চায়, সেজন্য মেয়েরা কিন্তু আলাদা সুবিধা পাবে, সেই সুবিধা আমরা দিচ্ছি। অবশ্যই এই সুবিধাটা আবার আমাদের পুরুষরাও নিতে পারে, নিজেরা না করে যদি বউয়ের নামে নেয় বা বোনের নামে নেয়, তাহলে কিন্তু তারা সেই সুবিধাটা পেতে পারে। নিজেরা পিছনে থাকলেও কাজ করলে, এটা বুদ্ধি শেখাচ্ছে আর কি। কাজে এই তাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, আর্থিক সচ্ছলতা পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। এইভাবেই আমরা চাচ্ছি আমাদের নারীদের সম অধিকার জন্য নিশ্চিত করাই। এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হবে বিনিয়োগ। হ্যাঁ, সেই কথাই বলছিলাম যে আমরা কিন্তু এসএমইতে বিনিয়োগের জন্য সুবিধা করে দিয়েছি, কাজে আমরা নারীদের সমান সুযোগ দিতে চাই। এবং আমি আরেকটা কথা একটু বলে রাখি, এখানে যারা আছে আমাদের হয়তো অনেক পুরুষ সেক্রেটারিরাও আছে, কিছু মাইন্ড করবেন না, যেখানে আমি মেয়েদের দিয়েছি তারা কিন্তু খুব দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের কাজের প্রশংসা না করে পাই না। যে কারণে এবার এডিবিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে একটা ভাইস প্রেসিডেন্টের পদ খালি ছিল। আমি যখন নাম প্রস্তাব পাঠাই, আমি আমাদের 2 নারী অফিসারের প্রস্তাব পাঠিয়েছিলাম, সেখানে আমরা একটা পেয়ে গেছি। এডিবিতে এখন আমরা একটা আমাদের নারী অফিসার সেখানে কিন্তু ভালো, সে সচিব, আমাদের অর্থনৈতিক অর্থ বিষয়ের সচিব ছিলেন, ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, সে কিন্তু ওখানে পেয়ে গেছে। আর এখন ওয়ার্ল্ড ব্যাংকেও আমি আরেকজন নারী অফিসার নিয়োগ দিয়ে দিয়েছি, ওখানে ফাতিমা আর এদিকে শরীফা, ওয়ার্ল্ড ব্যাংকের শরীফা। তো দেখা যাচ্ছে এই 2টা আন্তর্জাতিক সংস্থায় আমাদের 2জন নারী কর্মকর্তার সুযোগ পাচ্ছে। কাজে শুধু দেশের ভিতরে না, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েদের যে দক্ষতা আছে সেটাই আমি প্রমাণ করতে চাই। কাজে সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি। নারী উন্নয়ন নীতিমালা আমরা প্রণয়ন করেছিলাম, আপনারা জানেন, যেটা পরবর্তীতে বিএনপি এসে সেটাকে বেশ কিছু সংশোধন করার নামে সেটাকে একেবারে রেখে দিয়েছিল, সেটা আর কার্যকর করেনি। দ্বিতীয়বার আমরা সরকারে এসে ওই সংশোধনগুলি পরিবর্তন করে দিয়ে আমরা আবার সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাচ্ছি। আমরা কিন্তু বাজেট করার সময় জেন্ডার বাজেট করি, বিভিন্ন মন্ত্রণালয় এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। কাজে আমাদের সব দিক থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। সেদিক থেকে আমি মনে করি যে আমাদের
নারীদের যে সমস্ত সুযোগ আমরা করে দিয়েছি এবং সরকারি সেবা প্রাপ্তিতে নারীদের সুযোগ বৃদ্ধি সেটাও করা হয়েছে, প্রায় 33.5% বরাদ্দ দেওয়া হচ্ছে। আর তাছাড়া আমাদের যত রকম আয়বর্ধ কর্মকাণ্ড সেখানে যদি আমাদের নারীরা আরও সুযোগ পায়, সেই এখন আমাদের যেটা দরকার সেই সুযোগটা সৃষ্টি করেছি, কিন্তু এখন মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, খালি ঘরে বসে থাকবে না, কারণ মেয়েরাই সব থেকে বেশি কাজ করে। হয়তো আজকে আমাদের যেখানে মানে কর্মসংস্থানের দিক থেকে বা কাজের দিক থেকে বা মানে শ্রমের দিক থেকে প্রায় 43% দেখানো হচ্ছে, কিন্তু মেয়েরা কিন্তু অফিস আদালত বা যেখানেই কাজ করে, কাজ করার পরে কিন্তু তার আরেকটা কাজ থাকে ঘরে এসে সংসার সামলানো, সেটা আবার হিসাবে ধরা হয় না। সেটা যদি হিসাবে ধরা হয় তখন দেখা যাবে যে কর্মক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি শ্রম দিচ্ছে তারা, কারণ এটাও তো শ্রম। ধরেন একজন পুরুষ অফিসার, নারী অফিসার, স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘরে ফিরল, আমরা কি দেখব যে যিনি পুরুষ তিনি চেয়ারে বসে পড়লেন বা ইজি চেয়ারেই বসে পড়লেন বা সোফায় বসে পড়লেন, বলে এক কাপ চা দাও তো। আর যিনি মেয়ে অফিসার তিনি ঘরে যেই আগে পাখির ঘরে ঢুকলেন, চা বানানো, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের গোসল করানো, বাচ্চাদের দেখা, সব কিছু ব্যবস্থা করা। এই ক্ষেত্রে যদি সবাই একটু একসাথে কাজ করে, নিজে কেউ চা বানালো, কেউ বাচ্চাদের দেখলো, তাহলে বেশ একটু সময়ও বাঁচে। আর মেয়েদের রান্নাও করতে হবে, কারণ এখন তো আসলে আমরা এই যে ভাতা দেওয়ার জন্য এখন কাজের লোক তো কম পাওয়া যায়, কাজে সেদিক থেকে মনে করি যে দুজনে মিলে কাজ করলে পরে দ্রুত কাজগুলি শেষ হলো, তারপরে একটু বসে একসাথে বসে গল্প করা যাবে, টেলিভিশন দেখা যায়, সেটা করতে পারে। তো আমাদের পুরুষরা যদি একটু ওইদিকে নজর দেয় তাদের জীবনটা একটু আরও সুন্দর হবে, একসাথে বসে আলাপ আলোচনা করার সুযোগ পাবে, সব দিক দেখে পাবে। সেই সুবিধাটা, সেই দিকটাও সবাইকে দৃষ্টি দিতে হবে। আমি আর বেশি সময় নেব না, কারণ অনেক কথা বলে ফেললাম। আমি এইটুকুই বলবো যে নারী দিবসে আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটাই আমার প্রত্যাশা। এবং জাতির পিতা সাংবিধানিকভাবে আমাদের অধিকার দিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে এবং আমাদের যে ঘোষণাপত্র একটা দলের ম্যানিফেস্টো, সেখানেও কিন্তু আমরা সর্বপ্রথম একমাত্র রাজনৈতিক দল যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা আমরা বলেছি, এটা একমাত্র আওয়ামী লীগই বলেছে। এবং শুধু বলা না, আমরা যখনই ক্ষমতা এসেছি সেটা আমরা করে গেছি। কাজে আজকে আমাদের যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয়, তো নারী পুরুষ সমানভাবে তার শ্রম দিয়েই একটা দেশকে তুলতে পারে। কারণ এক সমাজের অর্ধেক নারী, সেই অর্ধেক যদি উঠে না দাঁড়ায় আর যদি কাজ না করে, তো সেই সমাজ তো কখনো উন্নত হতে পারে না, অগ্রগামী হতে পারে না। সমান তালে কাজ করলেই না আমরা এগিয়ে যেতে পারবো। আজকে এইটুকু করেছি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আমরা চাই আমাদের দারিদ্র্য দূর করে দেশের মানুষকে উন্নত জীবন দেওয়া। আমরা ইতিমধ্যে যত ভূমিহীন পরিবার আছে, শুধু ভূমিহীন পরিবারই নয়, যারা হিজড়া, বেদে বা মান্তা যত রকমের আছে, এমনকি কুষ্ঠরোগী, সকলকে বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা সেই কর্মসূচিটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার ফলে আমাদের অতি দরিদ্রের হার 25.1 থেকে কমিয়ে আমরা 5.6 নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এই 5 থেকে 6 থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কেউ থাকবে না, সবার অন্তত একটা ঠিকানা থাকবে, সেটুকু আমরা করতে চাই। সেই সাথে সাথে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আমাদের নারীদের আরও বেশি উদ্যোক্তা হয়ে এগিয়ে আসতে হবে। জয়িতা ফাউন্ডেশন ওইভাবে আমরা করে দিয়েছি যে আমাদের গ্রামের মেয়েরা যা উৎপাদন করবে বা যে কাজ করবে, সেটার সুফল যেন সকলে পেতে পারে, দেখতে পারে, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেই লক্ষ্য রেখে আমাদের এটা করা, সেইভাবে আমরা দিচ্ছি। কাজে আমি চাই আমাদের দেশ এগিয়ে যাক, আরও উন্নত হোক, দেশের নারী পুরুষ সমানভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে 2041 সালের মধ্যে আমাদের স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, এটা আমরা গড়ে তুলব। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের এক বোন জয়িতা পুরস্কার পেয়েছেন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাবেন। আমার মনে হয় আমাদের নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরও বেশি উদ্যোক্তা হয়, তাহলে আমরা আরও দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।
আমার বোনদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই দীর্ঘ বক্তৃতা শোনার জন্য সকলকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমরা আন্তর্জাতিক নারী দিবসে এটাই আমাদের অঙ্গীকার যে কেউ পিছিয়ে থাকবে না, নারী পুরুষ সমানভাবে আর্থসামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার আদায়ে একই সাথে আমরা এগিয়ে যেয়ে আমাদের এই দেশকে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে